সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। দেশবার্তার নিয়মিত টকশো প্রতিদিন সন্ধ্যা 7টায় হাজির হয়ে আপনাদের সামনে সমসাময়িক বিষয় নিয়ে এবং থাকেন একজন অতিথি। আজকে দেশবার্তার টকশোতে আমরা মূলত আলোচনা করব বাংলাদেশে যে রাজনৈতিক সংকট, সেই থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনের দিকে তাকিয়ে দেশবাসী আর নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের তফসিল, এসব নিয়েই আমরা আজকে আলোচনা করতে চাই। আজকালকের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। আমরা যখন এই অনুষ্ঠান করছি, ঠিক তখন হয়তো তফসিল ঘোষণা হয়ে যাবে অথবা আগামীকাল হবে। প্রিয় দর্শক, তফসিল ঘোষণা কি রাজনৈতিক সংকট নিরসনে ভূমিকা রাখবে? পারবে সংকট নিরসন করতে, নাকি সংকট আরো ঘনীভূত হবে? ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার তার প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন, নির্বাচন পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছেন। এসব নানা বিষয় নিয়ে কথা বলবো। নির্বাচনকে সামনে রেখে সরকারের দুই উপদেষ্টা, তাদের পদত্যাগের কথা রয়েছে। আদৌ তারা পদত্যাগ করবেন কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এই দেশবার্তার টক শো টেবিলে আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা দৈনিক দেশবার্তার বার্তা সম্পাদক হাসান শাফি। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। দেশবার্তার টক শোতে এই অনুষ্ঠান যারা দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তা টক শো ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। হাসান শাফি, নির্বাচন, আপনি দীর্ঘকাল ধরে নির্বাচন কমিশন কভার করেন। নির্বাচনের রন্ধ্রে রন্ধ্রে কি আসছে আসলে আপনি সব জানেন, মোটামুটি অনুমান করতে পারেন। আগামীকাল অথবা আজকে রেকর্ড হওয়ার কথা, আগামীকালও হতে পারে, আজকে হতে পারে রাতে তফসিল ঘোষণা। আদৌ কি তফসিল ঘোষণা হবে? তাহলে তফসিল ঘোষণা নিয়ে মানুষের মধ্যে যে একটা দোলাচল আছে, কিউরিসিটি আছে, সেই ব্যাপারে আপনি যদি একটু শুরু করেন। আমি প্রথমেই আপনাকে বলতে চাই যে তফসিল ঘোষণা আসলে হবে, সেটা আজকে হোক বা আগামীকাল হোক। কারণ কি? কারণ হচ্ছে ইতিমধ্যে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ইলেকশন কমিশনের যে প্রস্তুতি, সেইটা সম্পূর্ণ হয়েছে। তারা শেষ পর্যন্ত রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন, বৈঠক করেছেন। সেখান থেকে এসে আমরা যখন রেকর্ড করছি তারও 2 ঘন্টা পরে আজ বিকেল 5টায় কমিশন, আর আজ বিকেল 4টায় কমিশন, এই প্রধান নির্বাচন কমিশনার তফসিলের যে শিডিউল সেটা উনি রেকর্ড করবেন। সেটা বেতার এবং বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের জন্য রেকর্ড হবে। রেকর্ড হওয়ার পরে আমাদেরকে সচিব জানিয়েছেন, ইলেকশন কমিশনের সচিব জানিয়েছেন আজ বিকেল 5টায় তারা জানাবেন যে তফসিল আজই হবে নাকি আগামীকাল হবে। তো আমরা দেশবার্তার এই টকশোটা যেহেতু সন্ধ্যা 7টায় যাবে, আমার নিজস্ব যে বিশ্লেষণ সেটা হচ্ছে যে আজকে তফসিল ঘোষণার সম্ভাবনাই বেশি। এবং সেটা সন্ধ্যে, আমরা যখন এই অনুষ্ঠানটা প্রচার হবে 7টায়, 7টা সাড়ে 7টার দিকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন। কিন্তু এইখানে যদি আজ তফসিলটা না হয় তাহলে 2টা রিজন আছে। সেই কেন তফসিলটা আজকে ঘোষণা হবে না, কেন আগামীকাল, আজকের পরিবর্তে আগামীকাল, সেইটার যে ছোট নোক্তা যেটা বলে সেটা হলো যে আমাদের 2জন ছাত্র উপদেষ্টা আছে উপদেষ্টা পরিষদে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। তারা নির্বাচন করতে চান। ইলেকশন বিধি অনুযায়ী হলে নির্বাচন করতে হলে তফসিল ঘোষণার আগে তাদেরকে পদত্যাগ করতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন আজ বিকাল 3টার পরে যে কোনো সময় জরুরি ভিত্তিতে উনি সংবাদ সম্মেলন করবেন এবং ধারণা করা হচ্ছে ওই সংবাদ সম্মেলন থেকে উনি পদত্যাগের ঘোষণাটা দেবেন এবং দাপ্তরিক কিছু কাজ করবেন। এই কাজগুলো যদি উনি সম্পন্ন করতে পারেন, কমিশন আসলে ওই পর্যন্ত ওয়েট করবে। আপনি জানেন যে এই ইলেকশন কমিশন এবং এই সরকার, এই সরকারের যে 2জন উপদেষ্টার কথা বললাম, ছাত্র উপদেষ্টার কথা বললাম, আসলে পুরোটাই তো এক ধরনের গেম। হুজের একটা ব্যাপার আছে, একটা ছোট্ট তাদের একটা সম্পর্ক আছে। আপনি জানেন যে এই সরকারটা হচ্ছে ছাত্রদের পেশারে মুখ করা একটা সরকার। মানে হ্যাঁ, তারা সরকার বলারও চেষ্টা করেছে বহুবার যে তারা ছাত্রদের দিয়ে
প্রতিষ্ঠিত একটা সরকার। সেই কারণে সরকারের দায়বদ্ধতা আসলে এই সব ছাত্র প্রতিনিধিদের উপরেই আছে। সেই জায়গা থেকে তফসিল যদি আজ ঘোষণা না হয় তাহলে নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন যে এটা কারণ একটাই, না হলে আজকেই তফসিলটা ঘোষণা হবে। একেবারেই এই তফসিল ঘোষণা হলো, নির্বাচনী সংশয়ের সংখ্যা কাটছে না মানুষের মধ্যে। না, এইটাই খেলা, পলিটিক্যাল খেলাটা হচ্ছে এই যে তফসিলটা ঘোষণা হয়ে যাবে, এটা আমি কিন্তু বারবার বলছি, তফসিল ঘোষণা হবে, কিন্তু নির্বাচন হবে কিনা সেইটার নিশ্চয়তা এই তফসিল দেয় না। কারণ হলো তফসিল বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে আপনি ঘেটে দেখবেন যে তফসিল ঘোষণার পরেও নির্বাচন ভণ্ডুল হয়েছে, নির্বাচন যতদিনে হয়নি, এরকম ঘটনা আছে। আপনি নিকট অতীতে দেখবেন 2018 সালের নির্বাচনেও যখন আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য দলকে নির্বাচনে ইনক্লুড করার চেষ্টা করছিল, তখন নানা রকম দেন দরবার চলছিল। দেন দরবার চলার পরে সরকার দেখলো যে আসলে বিএনপিকে আনা যাচ্ছে না, তখন তারা একটা তফসিল ঘোষণা করে দেয়। করে দেওয়ার পরে বিএনপি এবং অন্যান্য দল আবার সরকারের সাথে এক ধরনের নেগোসিয়েশন আসে। সেই নেগোসিয়েশনের ভিত্তিতে তফসিলটা এক সপ্তাহ, মানে ভোটের দিনটা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। তো সেই ঘটনা আমাদের নিকট অতীতেই আছে। এই যে নির্বাচনটা আমরা ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে সামনে রেখে যে তফসিলটা ঘোষণা হবে, আপনি ধরে নেবেন যে এই তফসিল ঘোষণার পরে রাজনীতিতে আরো নতুন ধরনের মেরুকরণ শুরু হবে। এই মেরুকরণের রেজাল্ট যদি একটা শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারটা বড় করে আসে, সেটা দেশের ভেতর অভ্যন্তরীণ থেকে চাপ তৈরি হয়, দেশে ইন্টারন্যাশনাল জায়গা থেকে যদি একটা চাপ তৈরি হয়, তাহলে দেখবেন যে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থ কি, যে জাতীয় পার্টিকে নিয়ে ইতিমধ্যেই কথা হচ্ছে। জাতীয় পার্টির এবং অন্যান্য কিছু দলের একটা জোটও কিন্তু গতকাল গঠিত হয়েছে, গত দুদিন হলো গঠিত হয়েছে আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে। তো আমি অংশগ্রহণমূলক নির্বাচন বলতে আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকেই মিন করছি না, আমি অন্যান্য যে সকল রাজনৈতিক দলের কথা বলছি সেইগুলো। তো এই বিষয়গুলো যদি বড় হয়ে আসে, বহিঃচাপটা যদি বাড়ে, বাংলাদেশের অভ্যন্তরীণ জায়গা থেকে যদি জনগণ এইটা নিয়ে আওয়াজ তুলে, তাহলে দেখবেন যে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের সাথে কমিশন রিশিডিউল করবে। সেটার একটা সম্ভাবনা থাকছে। যদি রিশিডিউল হয়, সব দল যদি আসে, তাহলে দেখবেন যে একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদি না হয়, নির্বাচন প্রতিহতের ঘটনার দিকে যদি মোড় নেয় রাজনীতি, অন্যান্য দল, তাহলে এই নির্বাচনটা আসলে অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন করা ইলেকশন কমিশনের জন্য বিরাট চ্যালেঞ্জ হবে। একেবারেই আপনি নিকটত্বের কথা বলছি। আমরা যদি আর একটু দূর অতীতে যাই, 2006 সালে যখন তফসিল ঘোষণা হলো, 7 সালের 22 জানুয়ারি নির্বাচনের তারিখ ছিল, তারপর দেখলাম আর নির্বাচন হলো না। মানে তফসিলের জায়গায় থাকলো, প্রার্থীরা দৌড়ঝাঁপ করলো, নির্বাচন হলো না, 111-এর সিস্টেম। সেই ঝুঁকি এবারের নির্বাচনেও কিন্তু আছে। সেটাই আমি বললাম যে এই অতীতে এই ঘটনাগুলো বাংলাদেশের নির্বাচন ইতিহাসে আছে। এই নির্বাচন মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে তফসিলটা ঘোষণা হবে আজ বা আগামীকাল, সেইটার ক্ষেত্রেও একই ঝুঁকি বরঞ্চ বেশি করে আছে। আচ্ছা, আপনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছিলেন। আসলে সরকার কতটা আন্তরিক ইনক্লুসিভের ব্যাপারে, কিংবা নির্বাচন কমিশনই বা কতটা আন্তরিক ইনক্লুসিভ? না, এখানে তো পরিষ্কার ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে সরকারের তরফে এবং ইলেকশন কমিশনের তরফে কোনো উদ্যোগ নাই। তারা সেটা করতে যে আগ্রহী, এইরকম কোনো ভাষ্য আমরা আসলে পাইনি। যেটা মানে যেখানে বলার বিষয় সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন এবং এই সরকার আসলে অংশগ্রহণমূলক নির্বাচনে জোর দিচ্ছে না। তারা একটা নির্বাচন অনুষ্ঠান করে দিতে চাচ্ছে, সেইখানে অংশগ্রহণমূলক হতে হবে এটা তারা বলছে না। তারা বলছে যে নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা, অবাধ হচ্ছে কিনা, জনগণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছে কিনা, ওই পরিবেশটা তারা তৈরি করার ব্যাপারে সংযোগ করেছে। কিন্তু বিষয়টা হলো যে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যেসব দলকে বোঝানো হয়, ওই দলগুলো যদি নির্বাচন প্রতিহতের চেষ্টা করে, তারা যদি নির্বাচনের বাইরে থাকে, তাহলে সাধারণ ভোটাররা সেই নির্বাচনে কতটা সাড়া দেবে, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আপনি দেখবেন যে প্রথম আলো বাংলাদেশের একটা প্রথম শ্রেণীর প্রথম জাতীয় দৈনিক, তারা একটা জরিপ চালিয়েছে, জাতীয় জরিপ বলছে 2025 নামে। আজকে তারা যেটা ডিসক্লোজ করেছে সেটা হলো যে আওয়ামী লীগকে নির্বাচনে
সুযোগ করে দেওয়ার ব্যাপারে জনগণের অবস্থানটা কি সেটা তারা বলেছে। সব মিলাইয়া 69% মানুষ নির্বাচনে আওয়ামী লীগ সত্য সাপেক্ষ হোক শর্তহীন তারা নির্বাচন করুক সেটা চায়, সেরকম একটা জরিপ কিন্তু প্রথম আলোর জরিপে উঠে আসছে, এরকম একটা তথ্য উঠে আসছে। এই বিষয়েই আপনি দেখবেন গত পরশু ইউরোপিয়ান ইউনিয়ন জামাত আমিরের সঙ্গে দেখা করেছিল। তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায় কিনা বা অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে জামাতের অবস্থান কি সেটা জানার চেষ্টা করেছিল। জামাত সেই প্রশ্নটা পাশ কাটিয়ে গিয়ে বলেছে তারা যদি নির্বাচিত হয়ে আসে, ইভেন 200 আসনে যদি নির্বাচিত হয়ে আসে, তাহলেও তারা ইনক্লুসিভ সরকার গঠন করবে। অর্থাৎ যে দলগুলো এই নির্বাচনে অংশ নেবে তাদের মধ্যে থেকে যারা জয়ী আসবে সেই সব দলের বিভিন্ন নেতাদের তারা মন্ত্রিত্ব বিভিন্ন দায়িত্ব দিবে। এইভাবে একটা ইনক্লুসিভ সরকার, ইনক্লুসিভ দেশ গঠনের চেষ্টা করবে, নট ইনক্লুসিভ নির্বাচন। তার মানে হলো আমি আপনাকে এটা দিয়ে বোঝাতে যাচ্ছি যে দেশের অভ্যন্তরে যে পরিস্থিতি আছে তাতে ইনক্লুসিভ নির্বাচনের দিকে আসলে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সরকার বলেন, ইলেকশন কমিশন বলেন, কারোরই সদিচ্ছা নাই ইনক্লুসিভ নির্বাচনের। ইনক্লুসিভ নির্বাচনের চাপটা আছে দেশের বাইরে থেকে। ইন্টারন্যাশনাল শক্তিগুলো হলো ইনক্লুসিভ নির্বাচনের জন্য এক ধরনের দৌড়ঝাঁপ করছে। সেই দৌড়ঝাঁপটা কতটা কার্যকরী হয় সেটা তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে আগামী 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার হবে। একেবারে আপনি বলছিলেন ইনক্লুসিভ নির্বাচন সরকার চাচ্ছে না, আমরা সবাই জানি। ইনক্লুসিভ নির্বাচনের কথা বললেও প্রধান উপদেষ্টা এক এক সময় এক এক কথা বলেন। একবার সকালে যদি বলেন যে হ্যাঁ সব দলকে নিয়ে, আবার বিকেলে বলেন না জনগণ যেটা চায়। আবার তিনি বলছেন যে পৃথিবীর ইতিহাসে এমন নির্বাচন আর কোথাও হয়নি, এমন নির্বাচন হবে বাংলাদেশে। সেটা কি, কেমন নির্বাচন সেটা? এখানে জিনিসটা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা একজন জাদুর বাক্স নিয়ে আসলে ঘোরাফেরা করেন। উনি বিশ্বকে 3-0 থিওরি শোনান, উনি সুন্দর সুন্দর কথা বলেন। আপনি দেখবেন যে সুশীল সমাজের প্রতিনিধিরা নানা টকশোয়ে কিন্তু ওনার এই ব্যাপারে বলেন যে উনি একজন ম্যাজিশিয়ানের মতো ম্যাজিক দেখাতে ভালোবাসেন, সুন্দর পৃথিবীর কথা বলেন। কিন্তু তার কার্যক্রম যেটা আছে তাতে আসলে ওই শতাব্দীর সেরা নির্বাচন করাটা কোনোভাবেই এটা বাস্তবে রূপায়ণ করতে উনি পারবেন না। এটা তফসিল ঘোষণার পরে নির্বাচনটা যদি ফেব্রুয়ারির বলা হচ্ছে 8 থেকে 12-র মধ্যে একটা ডেট পড়বে, এই 2 মাস ওয়েট করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এইটা কতটা বলার জন্য শুধু বলা ছিল, কার্যের জন্য না। সেটা আপনারা এই 2 মাসের পরেই বুঝতে পারবেন। এই যে 3-0 মানে দরিদ্র হও, সম্পদ কমুক, সারা দেশ দুনিয়া তোমার রাস্তা বন্ধ হয়ে যাক, এগুলা নাকি? না, এটা হলো বাংলাদেশের পার্সপেক্টিভে ডক্টর ইউনূসের যে গত 16 মাসের শাসন, তাতে করে অনেকে এটাকে মিমিক্রি বলে না, সেইভাবে 3-0-কে এভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এখন উনি যে 3-0-র মানে ফেরি করে ফেলছেন, সেখানে তো আসলে সেটা একটা মহৎ উদ্দেশ্য আছে। কিন্তু ওই যে বললাম যে স্বপ্ন দেখা এক আর বাস্তবায়ন করা আর এক। এই বাস্তবায়নের জায়গা ওই 3-0-র যে পজিটিভ যে অ্যাঙ্গেলগুলো উনি ফেরি করেন, বাস্তবায়নের ক্ষেত্রে ওইটা প্রত্যেকটা আসলে কার্যত 0-0-0 = 0ই হবে। 3-0 যোগ করলে কখনো 1 বা 3 বা 100 হয় না। 3-0 যোগ করলে 0, 1000 শূন্য যোগ করলে 1000 শূন্যই হবে। জি, এটার আগে কিছু থাকবে না একেবারেই। তার মানে এই নির্বাচন যদি হয়, যদি তফসিল ঘোষণা হয় এবং নির্বাচন হয়, সেটি কি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা মোড় ঘোরাতে সক্ষম হবে কিনা, কি মনে হচ্ছে? না, নির্বাচনটা হচ্ছে একটা উপলক্ষ, কিন্তু আমাদের লক্ষ্যটা কি? দেশের শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনা। যে ভঙ্গির নির্বাচন আসলে আয়োজনের চেষ্টা চলছে, সেই ভঙ্গির নির্বাচনে নির্বাচিত সরকার যে দলের নির্বাচিত হয়ে আসুক না কেন, তারা সরকার গঠন করলে দেশে স্থিতিশীলতা আসবে, শান্তি ফিরে আসবে, দেশের মানে এইটাকে বলে যে উন্নতির ধারায় যাবে। এইটা আসলে খুব সহসা হবে না। আপনি ধরে নিতে পারেন যে এই নির্বাচনটা যদি কষ্টে সৃষ্টে এই নির্বাচন কমিশন, এই সরকার করে কোনো একটা যে দল জয়ী হয়ে আসবে সেই দলের কে সরকার গঠন করতে দিয়ে যদি চলেও যায়, যে গভর্নমেন্টটা আসবে সেই গভর্নমেন্টটা আসলে খুব
দ্রুত দেশের এই যে যে ভঙ্গুর পরিস্থিতি এইখান থেকে পুনর্গঠন করা তাদের জন্য সময় সাপেক্ষ ব্যাপার হবে। এবং রাজনৈতিক যে ক্রাইসিসের মধ্যে দিয়ে এই নির্বাচনটা শেষ হবে, সেই ক্রাইসিস তো আসলে থেকে যাবে। সেই কারণে পরবর্তী নির্বাচিত সরকার এই আসন পাকাপোক্ত করার মানে সুস্থির হয়ে দেশ চালানোর সুযোগ আসলে পাবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন, বিলিয়ন ডলার প্রশ্ন। একটা প্রশ্ন করতেই চাই, এই যে নির্বাচন কমিশন, তারা নিজস্ব জনবল নেই, নির্বাচন করতে গেলে সরকারকে প্রয়োজন, সরকারের প্রশাসন, পুলিশ সব লাগবে। সেরকম প্রস্তুতি কি নির্বাচন কমিশনের আছে? নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, নির্বাচনের জন্য বাজেট কি আদৌ বরাদ্দ হয়েছে? আমি এই দুটা প্রশ্নেরই উত্তর যদি আলাদাভাবে না দিয়ে একবারে দিই, তাহলে বলতে হবে সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন যে প্রশাসনের সহযোগিতা নিয়ে নির্বাচন আয়োজন করে, এটা আমাদের এই সেই স্বাধীনতার পর থেকে হয়ে আসছে। এটা একটা কারণ হিউজ জনবল লাগে, যেটা প্রতি 5 বছর পরে একটা নির্বাচনের জন্য এই হিউজ জনবল আপনি লক্ষ্য করে রাখা, এটা খুব দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আমাদের দেশের যে মানে স্ট্রেন্থ, তাতে আসলে পারমিট করে না। সেই হিসেবে সহযোগিতা নিয়ে এই নির্বাচনের সময় কমিশন নির্বাচনটা উঠিয়ে নিতে পারে প্রশাসন থেকে। এটার মধ্যে ভুল দেখি না। ভুলটা হলো বা অসুবিধাটা আমরা আসলে এই প্রশ্ন যারা তুলি, যেটা বলতে চাই মানে সেটা হচ্ছে যে যারা প্রশাসনের যেসব লোক ইলেকশন কমিশনকে ইলেকশনের জন্য সহযোগিতা করে, তাদের নিরপেক্ষতা, তারা সরকারের ইশারায় কোনো মানে এই নির্বাচনটাকে তাদের মতো করে ডিজাইন করে সেটা বাস্তবায়ন করতে চাচ্ছে কিনা, ওইটা হচ্ছে মানে ইলেকশন কমিশনের জন্য চ্যালেঞ্জ। তো ইলেকশন কমিশনের হাতে যে পাওয়ারটা আছে, সেটা যদি তারা নিরপেক্ষ ভাবে প্রয়োগ করে, তাহলে ওইসব প্রশাসনের লোকজনকে তারা আসলে কন্ট্রোল করতে পারে, সেই হিউজ পাওয়ারটা আছে। প্রশ্ন হচ্ছে যে ইলেকশন কমিশন সেটা করবে কিনা। আর দ্বিতীয়ত হলো যে বাজেটের যে বিষয়টা, সেটা হচ্ছে যে তফসিল ঘোষণা যেহেতু হয়ে যাচ্ছে, নিশ্চয়ই সরকার এবং ইলেকশন কমিশনের মধ্যে একটা সমঝোতা আছে যে শেষ পর্যন্ত যদি নির্বাচন হয়, এই পরিমাণ যদি বাজেট লাগে, সেটা কোনো না কোনো সরকার আসলে অ্যারেঞ্জ করে দিবে একেবারেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে নির্বাচনকে সামনে রেখে নানা কথা শোনা যাচ্ছে, জামাতের এক নেতা, নিশ্চয়ই তার ভিডিও আপনি শুনেছেন, ইসলামী ব্যাংকের এক পরিচালকের সঙ্গে আলাপ করার আর ভিডিও ভাইরাল হয়েছে। এরপরে সম্প্রতি গত 2 দিন ধরে তার একটা কার্ড ভাইরাল হয়েছে, জামাত ইসলামীকে জেতানোর জন্য যদি প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারিং করার, সেটাও করবেন। তাহলে নির্বাচন তো এখানে বিষয় তো এইগুলোই ইলেকশন কমিশনের জন্য চ্যালেঞ্জ। দেখেন, ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে কোনো বেসরকারি সংস্থা, ব্যাংক, বীমা, অন্যান্য প্রতিষ্ঠান থেকে, বেসরকারি স্কুল থেকে জনবল এবার হায়ার করা হবে না। রিটার্নিং পোলিং এজেন্ট, এইগুলো মানে ছোট ছোট দায়িত্ব যারা পান, তাদেরকে এবার নেওয়া হবে না। এই কারণ একটাই যে এই কিছু দলের মানে যেমন ইসলামী ব্যাংক থেকে অন্য নির্বাচনগুলোতে এই পোলিং এজেন্ট নেওয়া হতো, এবার তাদের এই তৎপরতা লিক হওয়ার কারণেই হোক, বিএনপির তরফ থেকে চিঠি লিখে, আনুষ্ঠানিকভাবে চিঠি লিখে কমিশনকে অনুরোধ করেছিল যেন এই কাজটা না করা হয়। তো সেই সব বিবেচনা করে ইলেকশন কমিশন কিন্তু এটা নিচ্ছে না। তো ফলত এগুলো চ্যালেঞ্জ হবে। কিন্তু এই যে ভিডিও ভাইরাল যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এইটা আসলে ইলেকশন কমিশন চাইলে এটা ওই ওদের মনোবাঞ্ছা পূরণ হবে না। ইলেকশন কমিশন, আপনাকে মনে রাখতে হবে যে যদি অ্যাক্ট করে, তাহলে এই নির্বাচন কন্ডাক্টের জন্য যারা যুক্ত, তাদের প্রত্যেককেই তারা কন্ট্রোল করার ক্ষমতা রাখে আইনগতভাবে। ফলে কমিশন যদি মেরুদণ্ড সোজা রেখে শক্ত করে ভূমিকা রাখে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, তাহলে সেটা সম্ভব। কিন্তু আমরা যেটা আপনি তুলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা কি, পুলিশ কি মনোবল ফিরে পেয়েছে, আর্মি কি নির্বাচনের দিন যথাযথ ভূমিকা পালন করবে, ব্যাপারটা হবে আর্মি, দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা তাদের সুনাম ক্ষুণ্ণ হোক এরকম চাইবে না। কিন্তু পুলিশের উপরে যে মানুষের যে পুলিশের ভেতরের যে ভঙ্গুর একটা অবস্থা, সেইটা কাটিয়ে উঠে এই এনসিপি বা জামাত, এরা তো এখন এক ধরনের ছায়া সরকার, এই ছায়া সরকারের অনুসারীদের পুলিশ আসলে মোকাবেলা করতে পারবে কিনা,
বা আদৌ মোকাবেলা করার সাহস দেখাবে কিনা, এইটা একটা গুরুতর প্রশ্ন। বড় প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ হাসান শাফি, দেশবার্তা টকশোতে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনাকে আবারও পাবো সামনের দিনগুলোতে। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আর প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন দেশবার্তা টকশো। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা আসছি আপনাদের সামনে। দেশবার্তা টকশো আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই আমাদের পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।